রাত তখন প্রায় শেষ। আকাশটা ছিল ঠিকঠাক, কোনো মেঘ নেই, তারা আছে, সব নর্মাল। কিন্তু হঠাৎ কোথাও একটা আলো ওপর থেকে, ছোট না বড়ও না, একটা জিনিস পড়ছে পৃথিবীর দিকে দ্রুত। আর যেখানে পড়ল সেখানে কোনো এক্সপ্লোশন নেই, কোনো আগুন নেই, শুধু একটা নীরব অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে এলো, ছোট, জীবন্ত আর ভয়ঙ্কর রকম ক্ষুধার্ত। তুমি ভাবছ এটা সায়েন্স ফিকশন, কিন্তু এই গল্পটা যখন শেষ হবে তুমি বুঝবে এটা আসলে আমাদের সবার নাইটমেয়ার। একটা নাইটমেয়ার যেটা শুরু হয় একটা সাধারণ সকালে ফিলাডেলফিয়ার একটা ট্রাফিক জ্যামে। ফিলাডেলফিয়া আমেরিকার অন্যতম বড় শহর, লক্ষ লক্ষ মানুষের বাড়ি। কিন্তু সেই দিন সকালে শহরটা ছিল অন্যরকম। রাস্তায় জ্যাম, গাড়ির হর্নের শব্দ, আর সেই সব শব্দের মাঝে একটা পরিবার, বাবা মা, দুটো মেয়ে গাড়িতে বসে, রেডিও চলছে, মেয়েরা পিছনে বসে কথা বলছে, সব কিছু একদম নর্মাল। বাবার নাম জেরি লেন। একসময় সে কাজ করত ইউনাইটেড নেশনসে ইনভেস্টিগেটর হিসেবে। পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস জায়গাগুলোতে গেছে, ক্রাইসিস হ্যান্ডেল করেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। কিন্তু সেই জীবন ছেড়ে দিয়েছিল সে, কারণ তার ওয়াইফ কারিন আর দুই মেয়ে রেচেল আর কনির জন্য। সে চেয়েছিল একটা শান্তির জীবন। কিন্তু শান্তি এই পৃথিবীতে কারোর জন্য বেশিক্ষণ থাকে না। ট্রাফিক জ্যামের মধ্যে হঠাৎ জেরি নোটিস করল সামনে কিছু একটা হচ্ছে, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, তারপর এক্সপ্লোশন, তারপর মানুষ দৌড়াচ্ছে উল্টো দিকে, চিৎকার করছে। জেরি সাথে সাথে বুঝল এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট না। সে গাড়ি চালু করল, জানালা তুলে দিল, কারিনকে বলল বাচ্চাদের সিট বেল্ট লাগাও এক্ষুনি। আর তখনই সে দেখল একটা মানুষ রাস্তার উপরে পড়ে থাকা একজনকে কামড়াচ্ছে গলায়, পাগলের মতো। আর যাকে কামড়ালো সে উঠে দাঁড়ালো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তার চোখ সাদা হয়ে গেছে, শরীর কাঁপছে, আর সেও দৌড়াচ্ছে আরেকজন মানুষের দিকে। জেরি সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কোনো দাঙ্গা না, কোনো রায়েট না, এটা কিছু একটা অনেক বেশি ভয়ঙ্কর। সে গাড়ি ঘুরিয়ে দিল, পেভমেন্টে উঠে গেল, অন্য গাড়িকে ধাক্কা মারল, সামনে যা পাচ্ছে সব সরিয়ে দিয়ে দৌড়াতে শুরু করলো। কারিন পিছন থেকে চিৎকার করছে, জেরি কি হচ্ছে? জেরি, চোখ বন্ধ করো, মেয়েদের ধরো। জেরি শুধু এটুকু বলল। পুরো ফিলাডেলফিয়া তখন আগুনের মতো জ্বলে উঠছে। মানুষ পড়ছে, উঠছে, কামড়াচ্ছে, চেইন রিয়াকশন। 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000। এই মুহূর্তে তোমার মনে একটাই প্রশ্ন আসছে, এটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া? এই উত্তর এখনই পাবে না, কারণ জেরির এখন একটাই লক্ষ্য, পরিবারকে বাঁচাও। ফিলাডেলফিয়া থেকে বের হয়ে জেরি তার পরিবার নিয়ে নিউ ইয়র্কে এলো। একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আশ্রয় নিল। বিল্ডিংটা তখনও রিলেটিভলি সেফ, জম্বিরা সব জায়গায় ছড়িয়ে পড়েনি। সেই বিল্ডিংয়ে জেরি একটা ফ্যামিলির সাথে দেখা করল, বাবা মা আর একটা ছোট ছেলে টমি। বয়স বড়জোর 10-12। টমির বাবা মা অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে রাজি না, তারা ভাবছে এখানেই সেফ থাকবে, বাইরে গেলে মরবে। জেরি বোঝানোর চেষ্টা করল এখানে থাকলে আরও বিপদ, বের হতে হবে, কিন্তু তারা শুনল না, দরজা বন্ধ করে দিল। জেরি জানতো এই সিদ্ধান্ত কি পরিণতি ডেকে আনবে, কিন্তু সে জোর করতে পারে না। সে টমিকে সাথে নিয়ে নিল। ছেলেটা নিজেই রাজি হয়ে গেল, কারণ সে হয়তো বুঝেছিল বাবা মা যা ভাবছে সেটা ঠিক না। বিল্ডিংয়ের রুফে উঠল সবাই, আর তখনই হেলিকপ্টার। থিয়ারি উমুতনি, ইউএনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, জেরির পুরনো বস, সে হেলিকপ্টার পাঠিয়েছে। হেলিকপ্টারে উঠতে উঠতে জেরি একবার নিচে তাকালো টমি অ্যাপার্টমেন্টের দিকে। সেই অ্যাপার্টমেন্টের জানালা থেকে তখন একটা ভয়ঙ্কর আওয়াজ আসছিল। টমি আর পিছনে তাকালো না। নিচে ফিলাডেলফিয়া জ্বলছে, নিউ ইয়র্ক ডুবে যাচ্ছে, পুরো আমেরিকার পূর্ব উপকূল একটা জীবন্ত নরক। আটলান্টিক ওশেন, ইউএস নেভেল ভেসেল, বিশাল একটা জাহাজ, সমুদ্রের মাঝে চারিদিকে শুধু জল। এই জাহাজে তখন কয়েকশো মানুষ, সায়েন্টিস্টস, মিলিটারি পার্সোনেল, সার্ভাইভার্স। আর তাদের মধ্যে একজন ডক্টর অ্যান্ড্রু ফসব্যাক, ভাইরোলজিস্ট, মানে ভাইরাস নিয়ে গবেষণা করেছে। ফসব্যাক বিলিভ করে এই জম্বি আউটব্রেক আসলে একটা ভাইরাসের কাজ, কোনো সুপারন্যাচারাল কিছু না, সায়েন্স। আর যদি সেই ভাইরাসের অরিজিন খুঁজে বের করা যায়, ভ্যাকসিন বানানো সম্ভব। জেরি জাহাজে পৌঁছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। থিয়েরি তাকে একটা রুমে ডেকে নিয়ে গেল। জেরি, তোমাকে একটা কথা বলার আছে। থিয়েরির মুখ দেখে জেরি বুঝল ভালো কথা না। জাহাজে জায়গা লিমিটেড, রিসোর্সেস লিমিটেড, যারা কন্ট্রিবিউট করতে পারছে না তাদের নামিয়ে দিতে হচ্ছে। জেরি চুপ করে রইল।
তোমার ফ্যামিলি এখানে থাকতে পারবে শুধুমাত্র যদি তুমি ফসব্যাকের সাথে যাও। ফিল্ড ইনভেস্টিগেশন, অরিজিন খুঁজে বের করো। এটা ব্ল্যাকমেল সরাসরি, কিন্তু সার্ভাইভাল সিচুয়েশনে এথিক্সের জায়গা নেই। জেরি বলল, আমি সেই জীবন ছেড়ে দিয়েছি। থিয়েরি বলল, তোমার মেয়েদের কথা মনে আছে? সেই রাতে জেরি ক্যারেনকে সব বলল। ক্যারেন কাঁদল, কিন্তু কিছু বলল না, কারণ দুজনেই জানে এছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন সকালে জেরি রওনা হলো ফসব্যাক আর নেভি সিলসদের একটা টিম নিয়ে। ডেস্টিনেশন সাউথ কোরিয়া, ক্যাম্প হামফ্রিজ, কারণ সেখান থেকেই প্রথম জম্বির রিপোর্ট এসেছিল। জাহাজের ডেকে দাঁড়িয়ে জেরি একবার পিছনে তাকালো। ক্যারিন দাঁড়িয়ে আছে। প্লেন যখন ল্যান্ড করতে যাচ্ছিল, এয়ার স্ট্রিপে জম্বি শত শত, হাজার হাজার হয়তো। ফসব্যাক প্যানিক করল পুরোপুরি। এই মানুষটা ল্যাবরেটরিতে ব্রিলিয়েন্ট, কিন্তু ফিল্ডে ডিজাস্টার। সে দৌড়াতে গেল, র্যাম্পে পা পিছলে গেল। পড়ে যেতে যেতে তার হাতুর গান ফায়ার হলো। নিজের গুলিতে নিজের মাথায়। ডক্টর অ্যান্ড্রু ফসব্যাক, যে মানুষটা পৃথিবী বাঁচাতে পারত, সে মরে গেল অ্যাক্সিডেন্টে, প্লেনের র্যাম্পে। এই মুহূর্তে মুভির পুরো হোপ যেন ভেঙে পড়ল। ভ্যাকসিনের ড্রিম, অরিজিন খোঁজার প্ল্যান সব শেষ হয়ে গেল 1 সেকেন্ডে। সেই মুহূর্তে জেরি কি ফিল করেছিল সেটা কোনো ভাষায় বলা যায় না। কারণ ফসব্যাক মরেছে মানে শুধু একজন সায়েন্টিস্ট মরেনি, পুরো পৃথিবীর একটা হোপ মরে গেছে। ইউএস সোলজার্স এসে টিমকে বাঁচালো, ক্যাম্পের ভেতরে নিয়ে গেল। জেরি তখনও থামেনি। ফসব্যাকের মৃত্যু তাকে ভেঙে দেয়নি, বরং আরও ডিটারমেন্ট করেছে। সে ইনভেস্টিগেট করতে শুরু করল, কে প্রথম ইনফেক্টেড হয়েছিল এই বেসে। আর উত্তরটা যখন পেল, সে থমকে গেল। ক্যাম্পের নিজের ডক্টর। মানে ইনফেকশন আসেনি বাইরে থেকে, এসেছে ভেতর থেকে। যে মানুষটার কাজ ছিল সবাইকে সুস্থ রাখা, সেই মানুষটাই ছিল প্রথম ক্যারিয়ার। এই রহস্য আরও গভীর হয়ে যাচ্ছে। ক্যাম্পে একটা জেল ছিল, সেখানে বন্দি ছিল একজন সিআইএ অফিসার। জেরি তার সাথে কথা বলল। সিআইএ অফিসার বলল, তুমি অরিজিন খুঁজছ, তাহলে একটাই জায়গায় যাও, জেরুজালেম। কেন? কারণ ইসরায়েল জানতো এটা আসছে, তারা প্রিপেয়ার করেছে, মোসাদের কাছে তথ্য আছে। জেরি জিজ্ঞেস করল, তারা কিভাবে জানল? সিআইএ অফিসার হাসল। মধ্যপ্রাচ্যের এই শহরটা, যেখানে হাজার বছর ধরে রক্ত ঝরেছে, যুদ্ধ হয়েছে, মৃত্যু হয়েছে, সেই শহরটাই এখন পৃথিবীর সবচেয়ে সেফ জায়গা। কারণ এর চারপাশে দেওয়াল বিশাল, অসম্ভব উঁচু, কংক্রিট আর ধাতুর। জেরি যখন প্লেন থেকে নামলো আর সেই দেওয়াল দেখল, তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। এই দেওয়াল মানুষের হাতে বানানো। এই পরিস্থিতিতে, এই সময়, এটা এক্সট্রাঅর্ডিনারি। জেরির সাথে দেখা হলো ইউর্গেন ওয়ান ব্রানের সাথে, মোসাদের হাই র্যাঙ্কিং অফিসিয়াল। চোখে গ্লাসেস, শান্ত মুখ, কিন্তু চোখে অসীম ইন্টেলিজেন্স। জেরি জিজ্ঞেস করল, তোমরা কিভাবে জানলে? ওয়ান ব্রান বলল, আমরা ইন্ডিয়ান মিলিটারির একটা মেসেজ ইন্টারসেপ্ট করেছিলাম। তারা জম্বি শব্দটা ইউজ করছিল। বাকি পৃথিবী সেটাকে গুজব ভাবল, আমরা ভাবলাম না। কেন তোমরা সিরিয়াস নিলে? ইসরায়েলের একটা রুল আছে, যদি 10টা ইম্পসিবল কথা বলা হয়, তাহলে অন্তত একটা সত্যি হওয়ার চান্স আছে। আমরা সেই একটার জন্য প্রিপেয়ার করি। জেরুসালেমের ভেতরে তখন লক্ষ লক্ষ মানুষ, মুসলিম, জিউইশ, খ্রিস্টান, সবাই। দেওয়ালের বাইরে মৃত্যু, ভেতরে একটু হলেও জীবন। জেরি দেখল মানুষ সেলিব্রেট করছে, গান গাইছে, লাউডস্পিকারে, আনন্দে। সে ওয়ান ব্রানকে বলল, এত জোরে শব্দ করা কি সেফ? ওয়ান ব্রান বলল, মানুষ বেঁচে আছে, তারা খুশি হবে না। কিন্তু জেরির পেটের ভেতরে কিছু একটা মোচড় দিল। তার ঠিক এই মুহূর্তে বাইরে জম্বিরা সেই শব্দ শুনল, আর তারা এগিয়ে আসতে শুরু করল। হাজারে হাজারে দেওয়ালের গায়ে জমা হতে লাগল। তারপর যেটা হলো সেটা দেখে জেরির বুকের রক্ত জমে গেল। জম্বিরা একে অপরের ওপর উঠতে শুরু করল, মানে লিটারালি একজন অন্যজনের কাঁধে উঠছে, তারপর আরেকজন তার কাঁধে, আর আরেকজন। একটা জীবন্ত পিরামিড, বা বলো একটা জীবন্ত পাহাড়। এই পাহাড় উঠে যাচ্ছে দেওয়ালের দিকে। জেরি চিৎকার করল, এভরিবডি রান, দেওয়াল ভাঙছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দেওয়ালির উপর দিয়ে জম্বিরা ঢুকতে শুরু করল, ফ্লাডের মতো। একটা মানুষের তৈরি সবচেয়ে বড় দুর্গ ভেঙে পড়ল। জেরুসালেম, যেটা পৃথিবীর শেষ আসার জায়গা ছিল, সেটাও এখন নরক। এই সিনটা, এই মুহূর্তটা, এটাই এই পুরো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সিন। কারণ এখানে মৃত্যু আসেনি একা, এসেছে ঢেউয়ের মতো, অপ্রতিরোধ্য। ওয়ান ব্রান ইমিডিয়েটলি জেরিকে বলল, তোমাকে বেরোতে হবে, এখনই।
ইসরায়েলি সোলজার্স জেরিকে এসকোর্ট করতে শুরু করলো এয়ারপোর্টের দিকে।